সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন প্রফেসর ডক্টর মেজবাউল আজম সওদাগর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। সঙ্গে আছেন কবি ও চিন্তক রেজাউল করিম রানী। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কী হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা বিগত সরকারের যাবতীয় ফ্যাসিবাদ ও স্বৈরাচারী রীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 10 ফেব্রুয়ারি 2026, 15 বছর অর্থাৎ শেখ হাসিনার শাসনামলের শুধুমাত্র আজকের এই দিনটিতে কী কী ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 সন্ত্রাস দমনের টাস্কফোর্স গঠনে ভারতের অনাগ্রহ। 2010 জিয়ার স্বাধীনতার ঘোষক এমন তথ্য সংবলিত সব বই প্রকাশনা নিষিদ্ধ। 2012 সীমান্তে বেপরোয়া বিএসএফ, গুলি, হত্যা, নির্যাতন নিত্যদিনের ঘটনা। 2013 রাশিয়া থেকে অস্ত্র ক্রয়, বেপরোয়া বিনিময়। 2015 সাগর রুনি হত্যাকাণ্ড, 3 বছরে তদন্তের ফলাফল শূন্য। 2016 90% বই মানসম্মত নয়, বাংলা একাডেমি। 2017 নির্বাচন কমিশন গঠনে ছোট দলের বেশি গুরুত্ব, কারো আস্থা কারো সন্দেহ। 2018 বিএনপির বিক্ষোভে পুলিশের বাধা। 2019 রোহিঙ্গা পুনর্বাসন দীর্ঘায়িত হলে উগ্রপন্থার সৃষ্টি হতে পারে, পররাষ্ট্রমন্ত্রী। 2021 জিয়াউর রহমান সহ 4 খুনির মুক্তিযোদ্ধা খেতাব প্রত্যাহারের সিদ্ধান্ত। 2022 ত্বকী হত্যার সঠিক তথ্য প্রমাণ সহ কনফারেন্স করব, শামীম ওসমান। 2024 কারাগারে 13 নেতার মৃত্যু, পরিকল্পিত হত্যাকাণ্ড, রুহুল কবির রিজভির অভিযোগ। দর্শক, শিরোনামগুলো দেখলাম, এবার শুনবো আলোচনা। শুরুতেই যাচ্ছি প্রফেসর মেজবাউল আজম সওদাগর। 2009 সালের একটি খবরে আমরা দেখছি সন্ত্রাস দমনে টাস্কফোর্স গঠনে ভারতের অনাগ্রহ। ভারতের অনাগ্রহ কেন এখানে? বাংলাদেশের সন্ত্রাস দমন হবে, ভারতের অনাগ্রহের কারণ কি ছিল? আপনার অনুষ্ঠান তো ফ্যাসিবাদ নিয়ে, তো ফ্যাসিবাদের শুরু কিন্তু তার আগে থেকে, জরুরি সরকার 11 হ্যাঁ 11 থেকে। তো তখন থেকেই কিন্তু এই বাংলাদেশে যে ফ্যাসিবাদী শাসনকে শক্তিশালী করা হবে এবং সেটার সাথে যে ফরেন ইন্টারভেনশনের যে একটা লিঙ্কেজ, এই সন্ত্রাস দমনে ভারতের অনাগ্রহের ব্যাপারটা সেই লিঙ্কেজের সাথে কিন্তু সম্পৃক্ত। তারা চাচ্ছিল না যে এই বিষয়ে যৌথভাবে কোনো ধরনের, আপনি তো যৌথ ব্যাপারটাকে তো বলছিলেন, তাই না? তো যৌথভাবে ধরুন কোনো কিছু হোক, সেটা ওনারা চাচ্ছিল। প্রতিবেশী রাষ্ট্রে যদি সন্ত্রাসবাদ দমন হয় তাহলে তো এর একটা সুফল প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ব্যাপারটা ছিল ভারতেরও পাবার কথা। আপনি ওই সময় থেকে বাংলাদেশে যতগুলা আপনার বড় বড় সন্ত্রাসী ঘটনা ঘটেছিল, প্রত্যেকটার অনেকগুলার তদন্ত হয়েছে, অনেকগুলার মুখোশ উন্মোচিত হয়েছে, অনেকগুলো আদালতে মামলা চলাকালীন রয়েছে। সেগুলো যদি বিষয়গুলো আপনি পড়েন, একটু স্টাডি করেন, প্রত্যেকটার পিছনেই কিন্তু আপনি ফরেন ইন্টারভেনশনের এলিমেন্টস পাবেন। ইভেন বিডিআর হত্যাকাণ্ড যে হয়েছে, সেখানে যে ফরেন ইন্টারভেনশনের এলিমেন্টসগুলো কিন্তু পাওয়া যাচ্ছে। তো সেগুলো থেকে বোঝা যায় যে এখানে যে ফ্যাসিবাদী শাসন যে এস্টাবলিশড হয়েছে, শক্তিশালী হয়েছে, ডালপালা গজিয়েছে, এতদিন যে টিকে ছিল, এই পুরো প্রক্রিয়াটার সাথে যে ফরেন ইন্টারভেনশনের একটা লিঙ্কেজ আমরা কিন্তু খুঁজে পাই। তো তারই অংশ হিসেবেই কিন্তু এখানে তারা বলেছিল যে আমরা এটাতে আগ্রহ নাই, এটি হচ্ছে তারই অংশ। জি, রেজাউল করিম রানী, একই বিষয়। বাংলাদেশে সন্ত্রাসবাদের ব্যাপারে ইন্ডিয়ার আগ্রহ ততখানি যেটা তার যে এস্টাবলিশমেন্ট এবং তার যে আপনার এখানে আধিপত্য বিস্তারের ক্ষেত্রে আপনার সহায়ক হবে, সেইটা সে আপনার রাখবে এবং যেটা এটার এই আধিপত্য বিস্তারকে আপনার প্রতিহত করতে পারে বা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে, সেইটা সে নির্মূলের জন্য সহযোগিতা করবে। সেই নির্মূলের অংশ হিসেবেই বাংলাদেশ বাদ দিয়ে হাসিনাকে সে প্যাট্রোনাইজ করছে। এবং আজকে যখন আমরা ইন্ডিয়ার বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্ক এবং বুদ্ধিজীবীদের সাথে কথা বলি, তারা কিন্তু বুঝতে পারে এবং তারা স্বীকার করে যে তাদের এই ফরেন পলিসিটা ভুল ছিল।
ভুল ছিল তারা তো বলতে চাণক্য নীতি মেনে চলে। হ্যাঁ, বা চাণক্য নীতি মানার পরেও এটা শুধু যে তারা বাংলাদেশে ফেল করছে তা না। আপনি যদি ভারতের তার মানে কি প্রখ্যাত চাণক্য নীতি ফেল করেছে? চাণক্য নীতি ডেফিনেটলি ফেল করছে, কারণ এই জিনিসটা তো ধরেন চাণক্যর যুগে তো আর আপনি বাস করেন না। আপনি যদি মনে করেন যে গৌমূত্রের ভিতর দিয়ে রকেট আবিষ্কার হয়েছে, এই ধারণা যদি আপনি পোষণ করেন, তা আপনি তো আগাইতে পারবেন না, এই দুনিয়াতে চলবে না এই জিনিস। হ্যাঁ, তাহলে ফেল না করার কোনো কারণ নাই। আপনি না, বিজেপির একজন অনেক গুরুত্বপূর্ণ সময় না। বলা হয় যে চাণক্য নীতি এখনো পৃথিবীর অনেক প্রভাবশালী কূটনীতিক নীতি বা পররাষ্ট্র নীতি। চাণক্য নীতির কিছু কিছু জিনিস হয়তো আপনি অ্যাপ্লাই করতে পারেন ট্যাকটিক্সের জন্য, কিন্তু বেশিরভাগ জিনিসই তো এখন চলবে না। চললে তো আর ইন্ডিয়ার এই অবস্থা থাকে না। ইন্ডিয়া শুধু বাংলাদেশ প্রশ্নে, ইন্ডিয়ার মোদির পররাষ্ট্র নীতি ডিক্লাইনিং। আপনি ইন্ডিয়ার পররাষ্ট্রনীতি আপনি ইন্ডেক্স যদি দেখেন, আপনার কার সাথে তার সম্পর্ক ভালো? আমেরিকার সাথে তার সম্পর্ক ভালো? ভালোই তো। চায়নার সাথে তার সম্পর্ক ভালো না। এবং আপনার কানাডা তাকে কি করলো? মানে আমরা যা দেখি আসলে ওটা সঠিক না, না। কানাডা এই যে আপনার গত বছরই তো আমি নিউ ইয়র্কে দেখলাম যে এই হিন্দুত্ববাদী আগ্রাসনটা এটা একটা গ্লোবাল থ্রেট। সে বিভিন্ন জায়গায় ঢুকে এসে অ্যাম্বুশ করতেছে, লোকজন মারতেছে, তারপর শিখদের হত্যা করতেছে তারা। হ্যাঁ, এই জন্য তো কানাডার সাথে তাদের সম্পর্ক কোন লেভেলে গেল কয়েকদিন আগে তো আপনি দেখছেন সেটা। আপনি যদি তাদের গুরুত্বপূর্ণ বিজেপি নেতা রাম মাধব, তার একটা বই আছে হিন্দুত্ববাদী প্যারাডাইম। তারা মনে করতেছে যে ভারত একটা নতুন সভ্যতার মধ্যে প্রবেশ করছে। সেটা কি? সেটা হিন্দুত্ববাদী সভ্যতা। ফলে এই হিন্দুত্ববাদী প্যারাডাইম দিয়ে তারা দুনিয়াটাকে দেখে, লেন্স দিয়ে দেখে। ফলে আপনি যে প্রশ্ন করলেন, এখানে সন্ত্রাসবাদ বলতে সে কি বুঝে? সন্ত্রাসবাদ বলতে বুঝে এখানে যারা গণতন্ত্রের পক্ষে, সন্ত্রাসবাদ বলতে বুঝে যারা এখানে সার্বভৌমত্বের পক্ষে, সন্ত্রাসবাদ বলতে সে বুঝে হলো যেখানে তারা আধিপত্যবাদের বিরুদ্ধে। হ্যাঁ, ফলে ভারতের বিপক্ষে গেলেই আপনি সন্ত্রাসী। হ্যাঁ, এরকম একটা জায়গার থেকে দেখে। এবং তার কাছে আপনার শান্তিপ্রিয় কোনটা, প্রোগ্রেসিভ কোনটা, বন্ধু কোনটা, যে তার দাসত্বকে কবুল করবে, মেনে নেবে। হ্যাঁ, ফলে হাসিনার পুরো আমলেই যেহেতু একটা দাসত্বের আবহ ছিল, দাস ভিন্ন অন্য কিছু ছিল না ভারতের কাছে, ফলে এখানে সে সন্ত্রাসবাদ দূর করার ব্যাপারে আগ্রহী হবে কেন? রেজাউল গুমরানি, আরেকটি বিষয় আপনার কাছ থেকে একটু বিশ্লেষণ শুনতে চাই, আলোচনা না। 2010 সালের খবর, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, এমন তথ্য সংবলিত সব বই প্রকাশনা নিষিদ্ধ করেছিল 2010 সালের ওই সরকার। এই কারণেই কি আসলে শেখ মুজিব এত বেশি, শেখ মুজিবের কালো অধ্যায়গুলো আমাদের সামনে চলে আসছে? শেখ মুজিবের কিছু তো 71 পূর্ববর্তী শেখ মুজিবের কিছু কাজ দেখেন, একটা আপনি ছোটবেলায় ছাত্র ছিলেন, কিশোর ছিলেন, যুবক ছিলেন, তারপরে এখন আপনি বাবা হয়েছেন, তাই না? একটা বিবর্তন তো হয়েছে আপনার, নাকি আপনি সেই কৈশোরের সেই ডান পিঠে ছেলেটি রয়ে গেছেন? মানে সময়ের সাথে সাথে তাহলে একইভাবে 71-এর আগের শেখ মুজিব আর পরের শেখ মুজিব একজন না। শেখ মুজিবকে বাংলাদেশের যে তথাকথিত জাতির পিতা বলা হয়, কিন্তু ওই সাথে সাথে এটাও বলতে হবে ফ্যাসিবাদের জনক, স্বৈরতন্ত্রের জনক, অনেক কিছুরই জনক, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জনক, অনেক অপকর্মেরও জনক। এটা যদি বলেন তাহলে এলে ইনসাফ হয়। তারপরে জাতির পিতা বলেন, অসুবিধা নেই। কিন্তু এইভাবে বলতে হবে, কিন্তু না। এই যে শেখ মুজিবের যে কাল্ট তৈরি করা হয়েছে, দেখেন, শেখ মুজিব তো 71-এর আগেই কাল্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন বাংলাদেশের সমস্যাটা হলো কাল্ট বানানো যাবে না, কোনো লিডারকে কাল্ট বানানো যাবে না। যখন জিয়া রহমান কাল্ট না, খালেদা জিয়া কাল্ট না, তারেক রহমান তো প্রশ্নই ওঠে না। তারেক রহমান একজন কর্মী, কলিগে। আপনার মনে হবে যে এই জিন্সের প্যান্ট আর শার্ট পরে ঘুরে বেড়াচ্ছে, কোনো চিৎকার নাই, বক্তৃতা নেই, লোকজনের সাথে এঙ্গেজ করছে, শোনার চেষ্টা করতেছে, পরিকল্পনা কি বলার চেষ্টা করতেছে। কর্মী সে, কিন্তু কোনো নেতাও না, জমিদারও না, লিডারও না। সে একজন গণতন্ত্র পুনরুদ্ধারের সহযোদ্ধা। এই মুহূর্তে যারা রাজনৈতিক মাঠে আছে, ভোটের মাঠে আছে, তাদের সবার মধ্যে এই অ্যাটিটিউডটা দেখা যায়। এটাই নেতা, এটাই উনি। কিন্তু ওনাকে পোট্রে করা হয়েছে ওই যে কাল্টের অপোজিশন আকারে, যে হ্যাঁ সে সেরকম, যাই হোক, সে 17 বছর ন্যারেটিভ আমরা জানি। তো ফলে এখন ইতিহাসের ব্যাপারে যদি আওয়ামী লীগের বিন্দুমাত্র কোনো আন্ডারস্ট্যান্ডিং থাকতো, তাদের এই যে তাবৎ বুদ্ধিজীবী, দেশি বিদেশি বুদ্ধিজীবী, শিক্ষিত, এই যে অশিক্ষিত বুদ্ধিজীবী কোল, তাদের যদি মিনিমাম কোনো আন্ডারস্ট্যান্ডিং থাকতো, তাইলে আওয়ামী লীগকে এই ধ্বংসের পথে তারা ঠেলে দিত না। আওয়ামী লীগের প্রথম ধ্বংস হয়েছে, তারা ইতিহাসের উপর অন্যায়ভাবে কন্ট্রোল নিতে চাইছে। ইতিহাস ইন হেগেলিয়ান সেন্স, ইতিহাসের একটা সেলফ ডিটারমিনিং পাওয়ার আছে। কথাটা বাংলায় হলো এরকম, সে নিজেই নিজের কর্তা নির্ধারণ করে দিতে পারে। ধরেন আপনি তথাকথিত ওদের বঙ্গবন্ধু নিয়ে 50,000-এর মতো বই আপনি পাবেন, বেশিও থাকতে কমপক্ষে কোটি কোটি। একমাত্র মুজিব খাতে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, এইটা যদি কোনো লোক বুঝতে পারে, আমার মনে হয় সে অজ্ঞান হয়ে যাবে এই জিনিস ক্যালকুলেট করতে করতে। দুর্নীতির একটা সোনার হরিণের পরিণত হয়েছিল মুজিব খাত। হ্যাঁ, আপনি টয়লেটও বানাই ফেলতে পারবেন মুজিবের নামে। হ্যাঁ, মায়ের টাকা পয়সা মারা শুরু করে দিবেন।
ফলে এই যে একটা ফ্যানাটিসিজম ইন দ্য নেম অফ মুজিবের নামে কাপ করেও তো কোটি কোটি কত টাকা সমস্যা, এই যে দুর্নীতি হয়েছে। হ্যাঁ শৌচাগার গণশৌচাগার থেকে শুরু করে হেন কোনো কর্ম নাই, মসজিদ হ্যাঁ পর্যন্ত। মুজিবের নামে আপনার করা যাইতো না। তো ফলে এই যে লুটপাটের একটা সোনার হরিণ তারা বানাইলো, বানানোর মধ্যে দিয়ে মনে করছে তারা এইভাবে ইতিহাসের অমরত্ব ঘটাবে, এবং যিনি রিয়েলি ইতিহাসের একটা মানে অমোচনীয় কর্তাসত্তা, যিনি কোনো বয়ানের মধ্য দিয়ে না, কোনো র্যাটরিক্সের মধ্য দিয়ে না, এবং কোনো ন্যারেটিভ পলিটিক্সের মধ্য দিয়ে না, কাজ করার মধ্য দিয়ে কর্মবীর হিসাবে সময়ের সাথে ইতিহাসের সাথে মানুষের সাথে সম্পর্ক স্থাপন করে রাখছে, সেইটা হলো জিয়াউর রহমান। জিয়া রহমানকে ইতিহাসে আপনি যদি কোনোভাবে নেরেটও না করেন, আপনি যদি কোনো বই তার উপর না লেখেন, আপনি যদি একদিনও তার উপর আলোচনা না করেন, কোনো সমস্যা নেই, তিনি মানে সমহিমায় কোনো সমস্যা নেই। কারণ হলো বাংলাদেশের অগ্রগতির যে মডেলটা, এইটা আপনি যদি আরও ধরেন 50 বছর পরেও যদি এই মডেলে ফিরতে যান, জিয়া রহমান রেলিভেন্ট হবে। কেন রেলিভেন্ট হবে? ধরেন আপনি বাংলাদেশের কৃষির উন্নতি ছাড়া বাংলাদেশের উন্নতি হবে না, এটা একটা অন্ধও জানে, এটা দুধের শিশুও জানে আমার আমাদের ধারণা। কৃষি অর্থনীতি। তো এটার মডেলটা হাত দিতে গেলে আপনার মিঠা পানি সংরক্ষণ করতে হবে, মিঠা পানি সংরক্ষণ করতে গেলে আপনার খাল পুনরুদ্ধার করতে হবে, আসলো জিয়াউর রহমান। আপনার সার্বভৌমত্ব ঠিক করতে গেলে আপনার লাগবে সবার আগে বাংলাদেশ নীতি, কেউ আমার বন্ধু না, সবাই আমার জন্য থ্রেট, এই জন্য আমাকে নিজের অর্থনৈতিক সক্ষমতা অর্জন করতে হবে, আমার রপ্তানি বাড়াইতে হবে, আসলো জিয়াউর রহমান। জনগণকে সাথে নিয়ে দেশের উন্নয়ন করতে হবে, পার্টি ক্যাডার, পার্টি লিডার এগুলো গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো জনগণ। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, আসলো জিয়াউর রহমান। সো আমি এরকম শত শত উদাহরণ দিতে পারবো, 3 রাত ওয়াজ করতে পারবো আপনার এখানে। তো হলে আপনি নাম নেওয়ার দরকার নেই। এই যে কর্মসূচির মধ্যে যদি জিয়াউর রহমানের মানে অসাধারণত্বটা কোথায়? বয়ান বক্তব্যে চাপাবাজিতে না, তিনি কর্মসূচি দিয়ে কর্মসূচি। জিয়াউর রহমানের আমলটা মনে রাখতে হবে, এটা কিন্তু বিপ্লবী আমল, জাসদের রমরমা, লাল নীল বই পেরা বিপ্লবী নেমে যাচ্ছে তরুণরা, কিন্তু সেই বিপ্লবী কর্মসূচি আপনি যদি জিয়া রহমানের ওই যে আপনার প্রশিক্ষণ কর্মশালার প্রশ্নপত্রগুলো যদি দেখেন, সেখানে কিন্তু বিপ্লবী কর্মসূচি আছে। মানে জিয়া রহমানের বিপ্লবটা হলো বামপন্থীদের মতো লাল নীল বই পড়ার না, কর্মবিপ্লব, কর্মসূচি। আপনি কি চান? গরিব মানুষের উন্নতি, কৃষকের উন্নতি, শ্রমিকের উন্নত জীবন। তো এগুলির জন্যই তো আপনি লাল নীল বই পড়েন, হ্যাঁ, শ্রেণী শত্রুর কথা বলেন, হ্যাঁ, ক্লাস ডিভিশন, হ্যাঁ, নানা রকম জিনিস। তো জিয়া রহমানের কাজগুলো দেখেন আপনি, কৃষকের উন্নয়ন, শ্রমিককে স্বাবলম্বী করা, রেমিটেন্স আনা, দেশকে এমন একটা গ্লোবাল পাওয়ার স্ট্রাকচারে মর্যাদায় নিয়ে যাওয়া, যেই লোকের আপনার ইরান কুয়েত যুদ্ধ থামানোর জন্য যাওয়ার কথা ছিল, ইরাক ইরান যুদ্ধ থামানোর, মানে বাংলাদেশের মতো তৃতীয় বিষয়টা গরিব দেশের প্রেসিডেন্ট, তার এই যুদ্ধ থামাইতে যাইতে হবে কেন? এটা হলো পার্সোনালিটি এবং তার ইনফ্লুয়েন্স, হ্যাঁ। এবং গ্লোবালি আপনি সে যখন লিডারদের সাথে মিট করে, সেগুলো আসতে আপনারা জানেন। তো ফলে আপনি আমি বলতেছি যে কিন্তু এটাকে আর্টিকুলেট করা হয়নি। আর্টিকুলেট কেন করা হয়নি, এই পয়েন্টটা বলেই শেষ করব। আর্টিকুলেট করা হয়নি কারণ বাংলাদেশে এখানে ডানপন্থা, তথাকথিত ডানপন্থা এবং বামপন্থা, এই দুইটা ছিল মেইন স্ট্রিম। লিবারেল ডেমোক্রেট মধ্যপন্থাটা ফিলোসফিক্যালি কালচারালি মেইন স্ট্রিম ছিল না, এখনও না। যে কারণে আওয়ামী লীগের আমলে একটা লোক সারাদিন মুজিব চাটতেছে, তারপরেও সে জাতির বিবেক, আনিসুজ্জামান। কিন্তু আপনি জিয়া রহমানের কথা বলেন, হ্যাঁ, আপনি খালেদা জিয়ার কথা বলেন, আপনি কালচারালি নিচু জাতের, আপনি ফিলোসফিক্যালি ঠিক জাতের না, বিএনপির দালাল, এখনও একই কাঠামো রয়ে গেছে। আপনি নিরপেক্ষভাবে একটা মোনাফেক দলের প্রশংসা করেন, হ্যাঁ, আপনি জাতির বিবেক, খুব সুন্দর কথা বলেন, কিন্তু আপনি বিএনপিকে ডিফেন্ড করেন, বিএনপির যে জিনিসটা জরুরি সমালোচনাও করেন, অসুবিধা নেই, হ্যাঁ, কিন্তু আপনি জিয়া রহমানের এই জিনিসগুলো আপনি বিএনপির দালাল। এই যে নিচু দৃষ্টিভঙ্গিটা কালচারালি এটা রয়ে গেছে, এটা তৈরি করা হয়েছে এখানে বাঙালি জাতীয়তাবাদী ক্যালকেশিয়ান যে আপনার ট্রাইবাল ন্যাশনালিজমের যে পলিটিক্স, তার মধ্যে যে অসাম্প্রদায়িকতা, ইসলাম বিদ্বেষী যে বয়ান, ক্যালকেশিয়ান বলতে কাদেরকে বোঝাচ্ছেন? ক্যালকেশিয়ান বলতে আমি বলতেছি ইসলাম বিদ্বেষী ভারতীয় বাঙালি জাতীয়তাবাদের যে বয়ান, জয় বাংলাপন্থী যে বয়ান, সেইটার আলোকে এখানে যে বুদ্ধিভিত্তিক, হ্যাঁ, এখানে জ্ঞানের আওয়ামীকরণ করা হয়েছে, এক কথা এপিস্টিক আওয়ামীকরণ। ফলে এখানে থিওরিটিক্যালি ফিলোসফিক্যালি বাংলাদেশ পন্থাকে মূলধারা করা হয়নি। যদি মূলধারা করা হইতো তাহলে মুজিব, আমরা বলতেছি না যে আমরা কাউন্টার হিস্ট্রি করবো, সেখানে মুজিবের ধুয়া মুছে ফালাই দিব, কিন্তু তখন এটাও থাকতো যে মুজিব বাংলাদেশের ফ্যাসিবাদের জনক। ৭১ আগের ভূমিকা থাকতো। 25শে মার্চ নাকে তেল দিয়ে ঘুমাইতে যায় সে পাকিস্তানে চলে গেল, এখানে যুদ্ধের ব্যাপারে তার কোনো খবরই নেই, এখানে মুক্তিযুদ্ধ চলতেছে জানেই না, আইসা বললো আমি কিন্তু প্রেসিডেন্ট হব রে। ফলে আইসেই গণতন্ত্র হরণ। ৭২ সংবিধানে ওই সময় হক কথা আপনি উল্টায় দেখেন, ভাসানী বারবার সতর্ক করছে মুজিব একটা ড্যামেজ করতে যাইতেছো, তুমি থামো, মাতলামি করো না, কিন্তু না, সে ভাসানীকে গৃহবন্দী কইরা, হ্যাঁ, আবার যায় সে পায়ে দিয়ে সালাম করে আসে, সমস্ত নাটক করে সে ক্ষমতাটা নিল, একটা কথাও সে শুনলো না। তো তারপরে
আপনার এই পুরো স্ট্রাকচারটা যদি দেখেন এবং ইতিহাসটাকে সে যেভাবে দখল করলো, এটা জনযুদ্ধ ছিল। আমাদের ইতিহাস কি? আমাদের ইতিহাস হলো উই রিভোল্ট টু বিদায় পৃথিবী। হ্যাঁ, সেখানে এই জনযুদ্ধটাকে আওয়ামী যুদ্ধ বানাইলো এক ব্যক্তির ইশারায়। আপনি আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ, ওই আওয়ামী আমলে আমি বলতাম যে মুক্তিযুদ্ধ ব্যবসা একটা হিসাব যদি আমরা নিতে চাই তাহলে ব্যবসা বাইর হয়ে যাবে। কি সেটা? মুক্তিযুদ্ধের শহীদদের তালিকা নেন, আর হলো ওই সময়ের বড় বড় আওয়ামী লীগের নেতাদের তালিকা নেন জেলা পর্যায়ের, তাইলে মুক্তিযুদ্ধ ব্যবসা বাইরে হয়ে যাবে। ওখানে হেমা মালিনীর গান শুনছে, থিয়েটারে ছিল ওই পারে বসে, হ্যাঁ, আনন্দ ফুর্তি করছে। আর এখানে যুদ্ধ করেছে সাধারণ কৃষক শ্রমিক, এবং সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছে, যুদ্ধকে অর্গানাইজ করেছিল বাঙালি অফিসাররা, যারা পাকিস্তানিদের বিদ্রোহীরা, জিয়াউর রহমান অন্যতম, আরো অনেকেই ছিল। মানে আসলে জিয়াউর রহমানকে মুছতে গিয়ে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। জিয়াউর রহমানকে মুছতে গিয়ে শুধু শেখ মুজিব প্রশ্নবিদ্ধ হলে ভালো হইতো। পুরা বাংলাদেশের ইতিহাসটাকে তারা দলীয় ইতিহাস ইতিহাসটাই প্রশ্নবিদ্ধ করে ফেলে। ফলে আমাদের ন্যাশনাল হিস্ট্রি না থাকার কারণে এই জেনারেশনকে আমরা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাইতে পারি না, আমাদের বিলঙ্গিং নাই, বারবার আমরা হোঁচট খাই। যেমন আপনি আওয়ামী লীগ না করলে কি হইতো, আপনি ইতিহাসের মধ্যে কোনো বিলঙ্গিং, ইতিহাসের কোনো অংশ না আপনি। কিন্তু আমাদের এটা জনযুদ্ধ ছিল। দেখবেন গ্রামে কিন্তু এখনো বলে সংগ্রামের বছর, সবাই ৭১-এর অংশীদার, শুধু আওয়ামী লীগই কম অংশীদার। আওয়ামী লীগ ক্ষমতা চাইছিল, যুদ্ধ তো চাইনি। হ্যাঁ, সো ফলে এখানে যে একটা যুদ্ধ জনগণ করলো, এটা হ্যাঁ আম জনতা করলো, এবং বাঙালি অফিসার ইপিআর, হ্যাঁ, যারা বিদ্রোহ করেছে তারা, হ্যাঁ, আপনারা ধরেন যে 2 মাস 3 মাস ট্রেনিং দেওয়া কৃষক শ্রমিকদের অস্ত্র দিয়ে মুখোমুখি যুদ্ধে পাঠাই দিল। অ্যামেজিং ব্যাপার পৃথিবীর ইতিহাসে। আপনি এটা একটা, এই বাংলাদেশের এই যুদ্ধ সচরাচর দেখা যায় না। এইটা অ্যামেজিং ব্যাপার। আপনি সাধারণ আমজনতা কিচ্ছু জানে না, সে কোনোদিন চিন্তা করে নাই তাকে যুদ্ধ যেতে হবে। হ্যাঁ, দেখছে আচ্ছা বাঙালি অফিসার, আমার ভাই তো অফিসার, আচ্ছা ও তো ট্রেনিং, ও তো অস্ত্রের ট্রেনিংটা জানে, ঠিক আছে, তাহলে আমি ট্রেনিংটা নেই, নিয়ে এটা যে একদম বীরের মতো মারা যাচ্ছে। এই জিনিস পৃথিবীতে খুব বেশি জাতির মধ্যে আপনি দেখাইতে পারবেন না। হ্যাঁ, তো বলতে সেইটাকে আপনি পালাইয়া চলে গেলেন 25 তারিখ রাতে, কিন্তু আপনি পুরাটা ক্যাশ করলেন। হ্যাঁ, পুরোটা ক্যাশ করলেন, এবং শুধু কিছু নাটক, সিনেমা, ইতিহাসে এইগুলো রাখলেন মানুষের, আর পুরাটা একটা আওয়ামী বয়ানের মধ্যে নিয়ে গেলেন। এই যে অন্যায়, এই যে অত্যাচার, এই যে ইতিহাস দখল করার মধ্য দিয়ে, ইতিহাসকে ধর্ষণ করার মধ্যে দিয়ে আওয়ামী লীগের যে জুলুম শুরু হয়েছিল, সেই জুলুমই তাকে পতনের দিকে নিয়ে গেছে। আমাদের স্লোগান দিতেছে তুমি কি আমি কি রাজাকার। হ্যাঁ, এটা রাজাকার মানে রাজাকার হওয়ার জন্য না, আমরা রাজাকারকে ঘৃণা করি। তো তুই আমাদেরকে রাজাকার যেহেতু বললি, এই জন্য তোর প্রতি ঘৃণা আমাদের 1000 গুণ বাড়ছে, যে কারণে আমরা গণঅভ্যুত্থান করছি রাজাকার বলার মধ্য দিয়ে। মানে রাজাকার বলার মধ্যে দিয়ে মানে হলো এই 24-এর রাজাকার বলাটাই হলো মুক্তিযুদ্ধ। প্রথম কিন্তু শুধু রাজাকার বলেছিল, কে বলেছে স্বৈরাচার, এটা কিন্তু পরে আসছে। এটা নিয়ে যখন সমালোচনা হচ্ছিল, কিন্তু মূলত রাজাকার কি রাজাকার হওয়ার জন্য বলছে? রাজাকার বলছে যে হ্যাঁ তুমি যেহেতু আমাকে, আমি ন্যায়ের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আমি রাস্তায় নামছি, তুমি যেহেতু এই জন্য আমাকে রাজাকার বলছো, তাহলে আমি রাজাকার। সেটা জাতীয় ইতিহাস, এটা রাজাকার আমরা বলেছি আমরা জাতীয় ইতিহাসে ফেরার জন্য। সেটা আওয়ামী লীগ যে রাজাকার বলে গালি দেয়, রাজাকারকে গ্লোরিফাই করার জন্য, ওইটা না, রাজাকারী কায়েম করার জন্য। রাজাকার হওয়াটা কোনোদিনও গর্বের না, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, ফলে আমরা রাজাকারটা যে বলেছি সেইটা বলেছি শুধু জাতীয় ইতিহাসে ফেরার জন্য। ফলে এটাকে এখন যারা মনে করতেছে রাজাকার হওয়াটাই গৌরবের, নো, আপনারা বাংলাদেশের ভুলের মধ্যে আছেন। আমরা রাজাকার বলেছি জাতীয় ইতিহাসে ফেরার জন্য, আমরা আওয়ামী ওই স্ট্রাকচারের মধ্যে থেকে রাজাকার কথাটা বলি নাই। তো ফলে আমাদের এখন যেটা 24-এর গণঅভ্যুত্থানের পরে যেটা আমরা বারবার বলার চেষ্টা করছি, আমি দেখলাম যে কালকে সিরাজগঞ্জের বক্তৃতায়, হ্যাঁ, এইটা চেয়ার তারেক রহমান বলছে যে আমরা 71 সালে একটা ভূখণ্ড পাইছি, 24-এ আমরা অর্জন করেছি রাজনৈতিক স্বাধীনতা, এবং এই স্বাধীনতার সুফলকে জনগণের কাছে পৌঁছাই দেওয়ার কাজটাই হলো রাজনৈতিক দলের, এই দায়িত্বটা নিতে হবে। হ্যাঁ, এবং ইতিহাস যেটা আমাদের, যেটা জনগণের ইতিহাস, মানে বাংলাদেশের ন্যাশনাল হিস্ট্রি লাগবে, আমাদের আওয়ামী ইতিহাস থেকে বের হয়ে আমাদের জাতীয় ইতিহাসে প্রবেশ করতে হবে। এবং জাতীয় ইতিহাসে তখনই আপনি প্রবেশ করতে পারবেন যখন আপনি একটা ন্যায়ভিত্তিক, ইনসাফপূর্ণ, মানবিক, মর্যাদাবোধ সম্পন্ন সমাজ কাঠামো নির্মাণের রাজনীতি শুরু করতে পারবেন। প্রথমে আমরা শুরু করলাম যে ইন্ডিয়ান যে সন্ত্রাসবাদী যে ন্যারেটিভটা ছিল, ইন্ডিয়া কাকে সন্ত্রাসবাদী বলতো, আমি যে রনিবের সাথে খালি অ্যাড করবো একটু, সন্ত্রাসবাদী ইন্ডিয়া বলতো তাকে, যেটা ওয়ার অ্যান্ড টেরর থেকে কনসেপ্টটা থেকে আসছে, যে ইসলামপন্থীরা, অর্থাৎ ইসলামী মূল্যবোধপন্থী, দাড়ি টুপি, এটাকে। কারণ পাকিস্তানে গিয়ে একটা বাড়িতে ক্ষেপণাস্ত্র মেরে হামলা করার পর সে বলছে না আমরা তো পাকিস্তানে হামলা করিনি, আমরা ওখানে সন্ত্রাসী কিছু আছে, তাদেরকে হামলা করছি, সুতরাং ওই হামলাটা হচ্ছে বৈধ। এরকম একটা ন্যারেটিভ নিয়ে মাঠে নামছিল। এবং এই ন্যারেটিভটাকে যদি আপনি সন্ত্রাসবাদের একটা মূল উৎপত্তি স্থল বা অরিজিন হিসেবে আপনি দেখেন, তাহলে আপনাকে এটার কেস হিসেবে নিতে হবে হচ্ছে আফগানিস্তান, তাই না? যে আফগানিস্তানে যে তালেবান শাসন যখন কায়েম হয়েছে, সেইটার প্রেক্ষিতে কিন্তু ওয়ার অন টেররের কনসেপ্টটা পৃথিবীতে আসলো এত জনপ্রিয়ভাবে, এবং ইন্ডিয়া খুব ব্যাপকভাবে এটাকে, এই ন্যারেটিভকে ধারণ করে উপমহাদেশে সে লিড নেওয়ার চেষ্টা করেছিল, নাম্বার 1।
নাম্বার 2 হচ্ছে নেক্সট টাইম দেখেন আমরা যেটা আলোচনা করলাম দুইজনে যে কিভাবে ইন্ডিয়ান ফরেন পলিসিটা ফেল করেছে। দেখেন এই সন্ত্রাসবাদী ন্যারেটিভটাও কিন্তু ফেল করেছে। দেখেন লাস্ট পর্যন্ত এখন আফগানিস্তানের সাথে তাকে রিলেশন করতে হয়েছে। আফগানিস্তানের ক্ষমতায় কারা এখন? তালেবান। তালেবান। তাহলে তালেবান যদি উৎপত্তি স্থল হয় আপনার সন্ত্রাসবাদী ন্যারেটিভের, তাহলে তার সাথে ইন্ডিয়ার কিভাবে আপনার রিলেশন তৈরি হয়? এখন তালেবানের সাথে সম্পর্ক রেখে তারা পাকিস্তানের কাউন্টার দেওয়ার চেষ্টা করতেছে। মানে এটাও ফেল, ইন্ডিয়ার এই পলিসিটাও কিন্তু ফেল করলো। আচ্ছা, এবার আসেন আমাদের হিস্ট্রিতে। রনি ভাই দারুণ আলোচনা করলো। এইটার একটা এক্সপেরিমেন্ট আপনি দেখেন, একেবারে এক্সপেরিমেন্টাল নলেজ আপনার। আমরা মানে আওয়ামী লীগ যেভাবে মানে ন্যাশনাল হিস্ট্রিকে যেভাবে আওয়ামীকরণ করছে, করার অংশ হিসাবে বাংলাদেশে প্রতিটা প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা জায়গায় শেখ মুজিবের উপর পড়াশোনা করা, শেখ মুজিব থিসিস হতে পারে, থিসিসের ব্যাপারটা আলাদা। শেখ মুজিবের উপর ছবি আঁকা, শেখ মুজিবের উপর বিতর্ক, শেখ মুজিবের উপর আলোচনা, হ্যাঁ, তারপর শেখ মুজিবকে গিয়ে পূজা করা, ছোট ছোট বাচ্চাগুলোকে প্রতিদিন এই প্রজন্মটাকে, এখন যাদের বয়স 30 বছর, এই প্রজন্মটাও এই ইতিহাস চর্চার মধ্য দিয়ে মানুষ হলো। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এই প্রজন্মটার পিছনে যে এত সময় দিল আওয়ামী লীগ শেখ মুজিবকে মহান বানানোর জন্য, কাল্ট বানানোর জন্য, তো এই প্রজন্মটা তো শেখ মুজিব ভক্ত হওয়ার কথা ছিল। তাহলে এই প্রজন্মটা কেন রুখে দাঁড়াইলো শেখ হাসিনাকে? দিস ইজ দ্য কোশ্চেন। এবং এটাই হচ্ছে আপনার জুলাই বিপ্লবের মূল সূত্র, হচ্ছে এই মূল শিক্ষার জায়গা। এটাই হলো ইতিহাসের প্রতিশোধ। এটা হচ্ছে ইতিহাসের প্রতিশোধ। মানে ইতিহাস, রনি ভাই যেমন বললেন যে ইতিহাসের একটা সেলফ ডিটারমিনেশন একটা ফ্যাক্টর আছে, সেলফ ডিটারমিনেশনের ওয়ে আছে। সে নিজেই ইতিহাসের স্থানকে সে নিজেই ঠিক করে দেয়। আপনি আমি ঠিক করার কেউ না। আপনি আমি কথা বলবো, কিন্তু ইতিহাস তার জায়গা সে নিজে ঠিক করে দেবে কোনটাতে। আপন গতিতে সে চলবে। এই আপন গতিটাকে সে রোধ করার চেষ্টা করছে। এবং এক পর্যায়ে নদীর পানিকে আপনি বাদ দিয়ে যেমন আটকে রাখতে পারেন না একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, এখানে ঠিক ঘটনাটা ঘটেছে তাই। যে প্রজন্মের পিছনে আপনি এই এত শ্রম দিলেন, ওই প্রজন্মই আপনাকে উৎখাত করলো। এটা হচ্ছে বড় শিক্ষা। রনি ভাই, আপনার কাছে একটু জানতে চাই যে 12 তারিখের পরে আমরা একটি নতুন সরকারে প্রবেশ করব, নতুন একটি সময় প্রবেশ করব। সেই সরকারেরও তো ফ্যাসিস্ট হবার পথ খোলা একেবারে, কোনো সুযোগ নাই বাংলাদেশে। আর কোনোদিন কোনো সরকারের ফ্যাসিস্ট হওয়ার সুযোগ নাই। কেন হইলো? জেনজি জেনারেশনের রাজনৈতিক কর্তা সত্তা, যে জায়গাতে বললাম যে ইতিহাস নিজের কোর্স নিজে ডিটারমিন করে নিছে, করার মধ্য দিয়ে কী করছে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এখানে পলিটিক্যাল কর্তা সত্তা তৈরি হয়ে গেছে। কিন্তু আমরা আনফর্চুনেটলি দেখেছি এতদিন এই যে 16-17 মাসের মধ্য দিয়ে জুলাই গাদ্দারি দেখেছি, জুলাই ঠিকাদারি দেখেছি, জুলাইয়ের নামে অনেক পদ পদবি দখল করতে দেখেছি, কিন্তু কাউকে দায়িত্ব নিতে দেখিনি। সো আমাদের অনেক দিন ধরে আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে এই দায়িত্বটা কেউ নেই। এবং আপনি জানেন যে যিনি বিএনপির চেয়ারপারসন হয় বা চেয়ারম্যান হয়, তিনি আর বিএনপির নেতা থাকে না। এটা হলো বিএনপির লিগেসি। তিনি লিডার অফ দ্য নেশন হয়ে যায়। জিয়াউর রহমান, খালেদা জিয়া তার উদাহরণ, মানে বিএনপির বর্ডার থেকে বাইরে হয়ে যায়। তো তারেক রহমান বিএনপির চেয়ারপারসন হওয়ার মধ্য দিয়ে, চেয়ারম্যান হওয়ার মধ্য দিয়ে এই রাজনীতির উনি না চাইলেও বিএনপির লিগেসির কারণে এই রাজনীতির মধ্যে ওনাকে প্রবেশ করতে হচ্ছে। ফলে এর বাইরে দায়িত্ব হিসাবে যেটা বর্তায় সেটা হলো জুলাইয়ের নেতৃত্বটা ওনাকে দিতে হবে। এটা আমরা আশা করি উনি দিবেন, জুলাইয়ের দায়িত্বটা নেবেন উনি। সুতরাং আমরা আর কোনো দূর সময় ফিরছি না, দায়িত্বটা নেবেন। এর লক্ষণ কি? ওনাকেও তো কাল্ট বানানোর চেষ্টা থাকবে, ষড়যন্ত্রও থাকবে। সেটা থাকুক, আমরা তো কাল বানাইতে দিচ্ছি না। আমরা দিচ্ছি না, কিন্তু ষড়যন্ত্র কিন্তু থাকবে। ষড়যন্ত্র থাকুক, এই জন্য তো আমি বলবো সে আমাদের কলিগ, সে আমাদের রাজনৈতিক গণতন্ত্র পুনরুদ্ধারের সহযোদ্ধা। এর বাইরে তাকে আমরা কিছু মনে করছি না, কিন্তু তাকে নিয়ে অপপ্রচার, প্রপাগান্ডা, চরিত্র হনন করা যাবে না। তার অনার কোড মানতে হবে। তার অনার কোড লঙ্ঘন করলে বাংলাদেশের জনগণ রুখে দিবে। তাকেও প্রশ্ন করা যাবে, সমালোচনা করবেন, হ্যাঁ, আপনি সাই দিয়া ধরবেন, অসুবিধা নেই, কিন্তু চরিত্র হনন করা যাবে না। হাসিনার আমলের মতো ন্যারেটিভ পলিটিক্স তৈরি করা যাবে না। কারণ হলো ওনার নীতিটা কি? সবার আগে বাংলাদেশ। দেশি বিদেশি ষড়যন্ত্র বা আপনার সে যে চরিত্র হননের লক্ষ্যবস্তু কেন? সবার আগে বাংলাদেশ নীতির জন্য, এটা তো পরিষ্কার। ফলে সবার আগে বাংলাদেশ নীতিকে শক্তিশালী করার জন্য আমরা ওনার সমালোচনা করব, আমরা ওনাকে গাইড করব, আমরা ওনাকে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজমের মধ্যে রাখবো। কিন্তু যারা ওনাকে ভিলিফাই করার চেষ্টা করবে, চরিত্র হনন, এটা রুখে দিতে হবে জাতীয় সার্বভৌমত্বের স্বার্থে। কিন্তু আপনি গাইড করতে পারবেন তো? ওনাকে ঘিরে আবার বলয় তৈরি হবে না তো? এটা তো ধরেন এই জন্য জিয়া রহমান কি করছিল? জিয়া পরিবার বলতে কি বোঝায়? এটা মোরাল স্ট্যান্ডার্ড, এটা কিন্তু রেসিয়াল না মুজিব পরিবারের মতো, হ্যাঁ, বংশীয় মুজিব আপনার গোপালগঞ্জের শাসন না তো। এটা মোরাল স্ট্যান্ডার্ড। সে তার নিজের আত্মীয় স্বজনকে ওর অফিসে ঢোকা নিষিদ্ধ করে দিছিল। তাহলে ওই জায়গায় যাইতে হবে, এই সিন্ডিকেট অবশ্যই ভেঙে ফেলতে হবে। পারবেন উনি? হ্যাঁ, আমার ধারণা পারবেন। আমি যতটুকু কথাবার্তা শুনলাম, বললাম, যা বোঝার চেষ্টা করলাম, আমি তোমার সাথে লম্বা সময় কথা বলে বোঝার চেষ্টা করছি একজন সাংবাদিক হিসেবে উনি কী করতে চান। আমি বলেছি এগুলো
যে এত বড় সংগঠন দরকার নেই, রাজনীতি করা ডিফিকাল্ট, করা সবার রাজনীতি করা দরকার নেই। রাজনীতি করা তো একটা ফিলান্থ্রপি, এটা কঠিন কাজ, তাই না? তো ফলে এখানে বিএনপি করাটা মানে কি? বিএনপি তো বিএনপি, দেখেন এখানে আরেকটা কথা, বিএনপি কি কোনো রাজনৈতিক সংগঠন? কোনো রাজনৈতিক সংগঠন না তো। কারণ রাজনৈতিক সংগঠন হইলো আপনি কেন করেন? ক্ষমতায় যাওয়ার জন্য করেন। তো জিয়া রহমান তো ক্ষমতায় ছিলই, তার দল করার দরকার কি? জনপ্রিয় ছিল, লোকজন পছন্দ করতেছে, তো দল কেন করলো? বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ভ্যানগার্ড হিসাবে বিএনপি করতে হয়েছে তাকে। ক্ষমতা নেওয়ার জন্য দল করতে করার দরকার কি? ক্ষমতা নিয়েই নিছে সে, যেমনি রক্ষার জন্য। ক্ষমতায় তো সে ছিলই, সে কেন দল করতে যাবে? আমরা কি করি যে একটা প্রথমে আমরা আমাদের একটা পজিশন থাকে, চিন্তা থাকে, সেই চিন্তা আর কেউ ক্যারি করছে না, এই চিন্তার আলোকে একটা গ্রুপ, একটা দল একসাথে হয়, তারপর একটা দল করে, সেই দলটা আস্তে আস্তে মানুষের কাছে যায়, জনপ্রিয় হয়, ভোটে যায়, নির্বাচন করে, ক্ষমতা নেয়। এই তো প্রসেস, এই জন্য তো দল করা। তো ক্ষমতাতে ছিলেন আপনি, দল করলেন কেন? আপনি দল করার দরকার কি? দল করা দরকার ছিল এই কারণে যে এই যে বাংলাদেশি ধারা, আমাদের এই যে সিভিলাইজেশনাল আইডেন্টিটি, এটাকে প্রোটেক্ট করার জন্য একটা ভ্যানগার্ড দরকার, এই জন্য বিএনপি করছে। বিএনপি কোনো রাজনৈতিক দল না তো। ভবিষ্যতেও এই একই রোল, এই ধারা যদি বজায় থাকবে না, এক্স তারেক রহমান, এক্স ওয়াই জেড যারাই আপনি বসান, হ্যাঁ, একই দায়িত্ব পালন করতে হবে তাকে, এটাই বিএনপি। এর বাইরে যেগুলো আছে এগুলো বিএনপি না। আচ্ছা, ওইটাকে আমরা বলি থিওরিটিক্যালি আমরা বলি যে ইনস্টিটিউশনালাইজেশন, মানে অ্যাজ এ পলিটিক্যাল পার্টি ইট হ্যাজ বিন ইনস্টিটিউশনালাইজড। এখন ইন্ডিভিজুয়াল ইজ নট দ্য ফ্যাক্টর হিয়ার। রাইট, ইন্ডিভিজুয়ালটা কোনো ফ্যাক্টর না। আপনি যাকে ওখানে এসে বসাবেন তাকে ওই ওই রোলটা রোলটা play প্লে করতে করতে হবে। হবে। এবং এইটা যত শক্ত হবে, এই ইনস্টিটিউশনালাইজেশন প্রসেসটা আপনার যত শক্ত হবে, আপনার এটা ডেমোক্রেটিক প্রক্রিয়া মানে সম্মত দেশ এবং করার মানুষ সবাই উপকৃত। না, ডেমোক্রেটিক প্রক্রিয়াটাও তত শক্ত হবে। এবং এটার সাথে অর্থাৎ এটা, এই যে স্যার খুব সুন্দর বলছে, এটা প্রাতিষ্ঠানিক হইলেই ওখানে কোনো কার্ড তৈরির সুযোগ হবে না, ওখানে কোনো পূজার সুযোগ হবে না। রাইট, কিন্তু এটা হওয়ার পরিবেশটা আপনাকে ঠিক রাখতে হবে যে এটা যাতে হতে পারে। মানে ওটা করার জন্য তো আমরা বিএনপির দালাল হয়ে গেছি ঠিক করার জন্য। নিশ্চয়ই আমরা কোনো রাজনৈতিক দলের আর এটা যেটা বললাম যে আমাদেরকে ওই যে একটা দল যাদের পক্ষে আমরা যাচ্ছি না, তারা আমাদেরকে যদি ট্যাগিং করছে দালাল বলে, তারা বোঝার চেষ্টা করছে না যে আমরা স্টেবিলিটির জন্য, আমরা একটা পলিটিক্যাল ইনস্টিটিউশন এবং ডেমোক্রেসিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। এই কালচারটা, এটা কিন্তু একটা কালচার, এটা কিন্তু মানে ডেভেলপড পলিটিক্যাল কালচারের সাথে সম্পৃক্ত। আমরা যে ব্যক্তি আক্রমণের কথা বলছি, এই জায়গা থেকে ডেফিনেটলি বের হয়ে আসতে হবে। ডেফিনেটলি বের হয়ে আসতে হবে কিভাবে, কেন বলি আমি ডেফিনেটলি বের হয়ে আসতে হবে কেন বলি, মানে বাংলাদেশ পন্থার বাইরের যে ধারাটা, এইটা বাংলাদেশের রাজনীতি থেকে এই মুহূর্তে আউট, এই মুহূর্তে আউট। এখন দুইটা যে জোটের কথা যদি আমি বলি, উইনার্স গেট অল সংস্কৃতি, যেটা গণতন্ত্রকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে, মানে উইনার্স গেট অল বলতে সবটাই আমার, বাকিদের এই সোসাইটিতে বাকিদের কোনো স্থান নাই। যখন আপনার এই যে একই ধারার রাজনীতি যখন দুইটা দল ভাগ করে করে, তখন যেটা যার রাজনীতি থাকে না, তার একমাত্র উইপন হয়ে ওঠে যে ওর চরিত্র হনন করা, ও খারাপ আমি ভালো, এইভাবে সমাজকে বিভক্ত করা। হ্যাঁ, আরেকটা হলো যে এই যে ধরেন উইনার্স গেট অল, এই জায়গা থেকে বের হওয়ার জন্য আপনার কি করতে হবে? একটা ইনক্লুসিভ পলিটিক্যাল আইডিয়া লাগে, যার মধ্যে ইনক্লুসিভিটি নাই, যার মধ্যে অন্তর্ভুক্তিমূলক জায়গা নাই, যে নিজেই ক্যাডার ভিত্তিক একটা জায়গায় নিজেকে আটকায় রাখে, সে কিন্তু তার অনুসারী বা তার মতাদর্শের বাইরের কাউকে যোগ্য মনে করবে না, তাকে সে চাকরিটা দিবে না, সরকারি চাকরিটা। তো বলে সমাজে আপনার ডিক্লাইনিং হবে, সমাজে অসন্তোষ বাড়বে। ফলে ইনক্লুসিভ যদি হয়, আপনি দেখেন মানুষকে দেখবেন কিভাবে, রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি থেকে আপনি দেখবেন হলো রবুবিয়ার দৃষ্টি থেকে, রব্বানিয়াত যেটাকে বলা হয় আপনারা, হ্যাঁ, আজাদ সুবহানি মাওলানা ভাসানীরা যেটা ডেভেলপ করে, সেটা হলো কি, আপনি আমার মতের বা আমার চিন্তার অনুসারী বা অনুগামী বা পক্ষের কিনে এটা আমি দেখবো না, আমি দেখবো আপনি নাগরিক এবং আপনার যোগ্যতা আছে, আপনি আবেদন করছেন, আপনি চাকরিটা পাবেন। আপনি আমাকে কঠিন সমালোচনা করেন, আপনি আমার 100% বিরোধী মতের লোক, কিন্তু রাষ্ট্র আপনার যোগ্যতা দক্ষতাকে কাজে লাগাবে, আপনাকে পদ দিবে। অর্থাৎ পুরোটা সারমর্ম তার দাঁড়াইলো, আপনার মেজর আইডিওলজিক্যাল কনফ্রন্টেশন যদি না থাকে, তাহলে আপনার ওই এক্সট্রিম পলিটিসাইজেশন থেকে বের হয়ে আসা সম্ভব। তারপর উইনার্স গেট অল যেটাকে আমরা বলছি, সেটা থেকেও বের হয়ে আসা সম্ভব। আর রনি ভাই যেটা বললেন যে যখন মেজর এক্সট্রিম আইডিওলজিক্যাল কনফ্রন্টেশন থাকে না, এটা কিন্তু ডেভেলপ পলিটিক্যাল কালচারের একটা বৈশিষ্ট্য। যখন এটা থাকে না, তখন দুইটা দল কম্পিট করে, বা দুইটা জোট বলেন, দল বলেন, কি নিয়ে কম্পিট করে আছে পলিসি নিয়ে। আমি বলতেছি যে এই পথে যাওয়াটা রাইট, উনি বলতেছেন যে ওই পথে যাওয়াটা রাইট, পলিসি নিয়ে সমালোচনা হবে। আমেরিকা তো তাই হয়, রিপাবলিকান ডেমোক্র্যাটদের মধ্যে। লেবার পার্টি এবং ইয়ার মধ্যে তারেক রহমান বলেছেন একটা কথা, দেখিয়েন যে অ্যাম্বুলেন্স 15 মিনিটে পৌঁছবে নাকি অ্যাম্বুলেন্স 20 মিনিটে পৌঁছবে, এটা নিয়ে বিতর্ক হচ্ছে। তার মানে কি? তার মানে মেজর আইডিওলজিক্যাল কনফ্রন্টেশন নাই, পলিসি নিয়ে বিতর্ক হচ্ছে। এইটা হচ্ছে আপনি উন্নত গণতন্ত্রে পৌঁছতে হলে এটা নিশ্চিত করতে হবে। এবং আমরা বিশ্বাস করি এবার আমরা সেই
চর্চায় ফিরব এবং দেশকে আমরা এগিয়ে নেব এবং মানুষ যেখানে মূল্যায়িত হবে এবং নাগরিকদের অধিকারও নিশ্চিত হবে। আপনাদের দুজনকেই ধন্যবাদ। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন এক পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ আসলে শাসকের শোষণ নয়, চায় স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। প্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।